পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। করোনার এই মহামারীতে তোমাদের স্কুল বন্ধ, তাই তোমাদের শিক্ষা ব্যবস্থাও বা তোমাদের লেখাপড়াও থমকে গিয়েছে। এমতো অবস্থায় আমি তোমাদের যাতে সামান্য একটু উপকার করতে পারি বা সামান্য একটু উপকার আসতে পারি, সেজন্য আমার এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে গণিত বইতে আছে, সেই গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ে ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমরা এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। কারণ এই বিষয়টা সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে, তাহলে ভবিষ্যতে অনেক অনেক অঙ্ক তোমাদের সলভ করতে হবে, সেক্ষেত্রে তোমরা কিছুই বুঝবে না। তাই সবাই মনোযোগ সহকারে এই অধ্যায়টি সম্পর্কে ধারণা নিবে এবং বুঝবে। আমি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার এই ক্লাসটা তোমাদের ভগ্নাংশ সম্পর্কে যে সমস্যা আছে অনেকটাই সমাধান হয়ে যাবে। তো চলো আমরা আজকে আলোচনা করি ভগ্নাংশ নিয়ে। তাহলে আসো, প্রথমেই আমরা ভগ্নাংশ অর্থ কী সেটা বুঝি। ভগ্ন মানি ভাঙা আর অংশ মানি অংশ। তার মানে ভগ্নাংশ হলো ভাঙা অংশ। যেমন এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এটা একটা আস্ত চতুর্ভুজ, এটাকে আমরা লিখতে পারি 1, টোটালটাকে লিখতে পারি 1। এখন আমরা এই চতুর্ভুজটাকে যদি ভাগ করি মাঝখান দিয়ে, তাহলে কি আমরা একটা লিখতে পারবো? এটা হলো একটা চতুর্ভুজের 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটা চতুর্ভুজকে আমি 2 ভাগ করেছি, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা এরকম আরেকটি ভাগ করি, তাহলে কত হবে? আমরা যদি শুধু এই অংশটা বলি, তাহলে এই অংশটা এই টোটাল চতুর্ভুজের কত অংশ? সেটা হবে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ মোট 4টা অংশ। সেই 4টা অংশের 4 ভাগের 1 ভাগ। যদি আমরা আরো একটি অংশ দখল করি, তাহলে কত হবে? সেটা হবে 4 ভাগের 2 ভাগ। এবার যদি আমরা আরো একটি অংশ দখল করি, তাহলে হবে কত? সেটা হবে 4-এর 3। এভাবে একটা আস্ত সংখ্যাকে অথবা একটা পূর্ণ বস্তুকে আমরা ভেঙে ভেঙে বিভিন্ন অংশে লিখি, এইটাকেই বলা হয় ভগ্নাংশ। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা বা একটা আস্ত কোনো জিনিসকে বা বস্তুকে ভেঙে টুকরো টুকরো করে প্রকাশ করাই হলো ভগ্নাংশ। তাহলে আমরা এটাকে ভগ্নাংশকে এভাবে লিখতে পারি, 4 ভাগের 1 ভাগ, আবার 2-এর 1, 3-এর 1, 5-এর 1, 6-এর 1, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা বুঝলাম ভগ্নাংশ কি বা ভগ্নাংশের অর্থ কি। তাহলে এখন আমরা ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ কত প্রকার? তার আগে আমরা ভগ্নাংশের প্রকারভেদে যাওয়ার আগে আমরা ভগ্নাংশের অংশ কি কি সেটা দেখব। একটা ভগ্নাংশের কয়টি অংশ থাকে? একটা ভগ্নাংশের 2টি অংশ থাকে। 1 নম্বর হলো হর, 2 নম্বর হলো লব। ভগ্নাংশের কয়টি অংশ? 2টি অংশ, হর এবং লব। যেমন আমি লিখলাম 5-এর 3, এখানে এটা হলো লব আর এটা হলো হর। তাহলে আমরা কি বুঝলাম? হর থাকে নিচে এবং লব থাকে উপরে। হর থাকে নিচে এবং লব থাকে উপরে। এটাকে আমরা একটা ক্লু দিয়ে বুঝতে পারবো। সেটা হলো, আমরা সবাই দুধ পান করি, যখন দুধ জাল দেওয়া হয় তখন দুধের হর কিন্তু থাকে উপরে। আর তাহলে আমরা দুধের যেমন হর উপরে থাকে, এখানে ভগ্নাংশের বেলা সেটা হবে নিচে, অর্থাৎ দুধের হর উপরে থাকে এবং ভগ্নাংশের হর থাকে নিচে। আমরা এভাবে বুঝতে পারবো। এবার ভগ্নাংশের প্রকার। ভগ্নাংশ কয় প্রকার হতে পারে? ভগ্নাংশ বিভিন্ন প্রকার হতে পারে, তবে যেমন সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, পৌনঃপুনিক ভগ্নাংশ ইত্যাদি বিভিন্ন প্রকার ভগ্নাংশ হতে পারে। তাহলে আমরা এখানে আলোচনা করব সাধারণ ভগ্নাংশ নিয়ে, অর্থাৎ যে ভগ্নাংশকে লব এবং হর আকারে লেখা হয় সেই ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমি তোমাদের দশমিক ভগ্নাংশ নিয়েও আলোচনা করব, তবে এখানে আমি আলোচনা করব সাধারণ ভগ্নাংশ নিয়ে। তো সাধারণ ভগ্নাংশ হলো যে ভগ্নাংশকে লব এবং হর আকারে লেখা হয়, সেটাই হলো সাধারণ ভগ্নাংশ। যেমন আমি এতক্ষণ যা লিখছি, যেমন 4-এর 1, 3-এর 2, 5-এর 7, 8-এর 5, এগুলো সব সাধারণ ভগ্নাংশ।
তাহলে আমরা দেখতে পেলাম যে যেসব ভগ্নাংশে হর এবং লব থাকে তাই সাধারণ ভগ্নাংশ। এবার আমি কয়েকটি ভগ্নাংশ লিখি, তোমরা একটু লক্ষ্য করো। আমি লিখলাম 3 এর 5, 8 এর 5 লিখলাম, আবার 1 সমস্ত 5 এর 3 লিখলাম। শিক্ষার্থীরা তোমরা এই তিনটি ভগ্নাংশের দিকে লক্ষ্য করলে একটা বিষয় সম্পর্কে তোমরা বুঝতে পারবে, একটু ভালো করে পর্যবেক্ষণ করো। দেখো এই ভগ্নাংশের হর কত 3, লব কত 5, তার মানে কি হরটা বড় ছোট, লবটা বড়। আবার দেখো এদিকে তাকাও, এই ভগ্নাংশের হর কত 8, লব 5, তার মানে কি দাঁড়ালো হর বড় লব ছোট। এবারে দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, তার সাথে আছে 5 এর 3, অর্থাৎ হরটা বড় লবটা ছোট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এটা একরকমের ভগ্নাংশ কারণ এই ভগ্নাংশের হর ছোট লব বড়। এটা অন্যরকম একটা ভগ্নাংশ কারণ এই ভগ্নাংশের হর বড় লব ছোট। এটা আবার এক অন্যরকম ভগ্নাংশ কারণ এই ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা আছে এবং হর লব বড় লব ছোট। তো এর উপর ভিত্তি করে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, যথা 1 নম্বর হলো প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বরে অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বরে মিশ্র ভগ্নাংশ। এখন আমার প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর ছোট, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবারও বলছি, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমি আরো কিছু উদাহরণ দিই, এখানে 5 এর 2 লিখতে পারি, 4 এর 3 লিখতে পারি, 10 এর 7 লিখতে পারি, তারপরে 6 এর আমরা যে কোনো একটা লিখতে পারি, 6 এর ধরো 5 লিখতে পারি। এগুলো হলো আমাদের প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। দেখো প্রত্যেকটা ভগ্নাংশেই হর বড় লব ছোট। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশে হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এবার একটু চিন্তা করো তো, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবে? ঠিক প্রকৃত ভগ্নাংশের বিপরীতটা। যেমন যে ভগ্নাংশের হর ছোট কিন্তু লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমি এই ভগ্নাংশগুলি লিখতে পারি উল্টাভাবে, যেমন উপরে 5 নিচে 2, মানে হরকে লব এবং লবকে হর দিয়ে লিখি, 4 3 10 7 6, এরকম আমি আরো শত শত ভগ্নাংশ লিখতে পারি। আমি লিখতে পারি 5 এর 9, লিখতে পারি 6 এর 13, এরকম করে আমি শত শত ভগ্নাংশের উদাহরণ দিতে পারি। উপরেরটা বড়, নিচেরটা ছোট, এটা হলেই সেটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হবে। এবার আসি আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, যেমন থাকলো 3 এর 2, এর সাথে একটা পূর্ণ সংখ্যা থাকবো, যেমন থাকলো 5, যেমন থাকলো 5, এটা হলো মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে তবে যে ভগ্নাংশটা গঠিত হবে সেই ভগ্নাংশটা হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে এরকম করে আমি আরো মিশ্র ভগ্নাংশের উদাহরণ দিতে পারি, 3 সমস্ত 4 এর 2, 7 সমস্ত 9 এর 5, 8 সমস্ত 3 এর 2, এরকম করে আমি অনেক উদাহরণ দিতে পারি। অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, সেটা মিশ্র ভগ্নাংশ হবে। এবারে আসো তোমাদের বইয়ের আলোকে আমরা আলোচনা করব যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তোমাদের বইয়ে এরকম প্রশ্ন আছে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। যেমন দেওয়া থাকবে 5 সমস্ত 3 এর 2, 8 সমস্ত 4 এর 1, 2 সমস্ত 3 এর 2, আবার ধরো 1 সমস্ত 2 এর 1, এগুলো মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার একটা নিয়ম আছে, এটা সূত্রের মতো, তোমরা সেটা লিখে রাখো।
অপ্রকৃত ভগ্নাংশ সমান নিচে হর থাকবে যেটা আছে, উপরে হবে হর পূর্ণ সংখ্যা গুণ হর। এই পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করার পরে যে লবটা থাকবে সেটা আমরা যোগ করব। এটা হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে এই নিয়মে পরিণত করব। আমরা এর আলোকে একটা উদাহরণ দিই, যেমন 5 সমস্ত 3-এর 2 আছে। আমরা কিভাবে করব? প্রথমে হর যেটা আছে সেটা আমরা নিচে লিখব, তারপর এখানে কি করব? প্রথমে পূর্ণ সংখ্যা কত? 5 লিখলাম, তারপরে গুণ দেব, হর কত? 3, আমরা 3 লিখলাম। এবারে আমরা ব্র্যাকেট দিব, তারপরে কি করব? যোগ দিয়ে লিখব লব কত আছে? 2, আমরা 2 লিখলাম। তাহলে কত হলো? 3 × 5 = 15 যোগ 2 ডিভাইডেড বাই 3 সমান কত হলো? 3-এর 17। অনুরূপভাবে দেখো 8 সমস্ত 4-এর 1, আমরা কি করতে পারি? হর লিখলাম, পূর্ণ সংখ্যা 8 গুণ হর 4 যোগ লব 1 সমান কি হলো? 4-এর 4 × 32 যোগ 1 সমান 32-এর 33। 2 সমস্ত 3-এর 2 সমান হর লিখলাম, পূর্ণ সংখ্যা 2 লব 2 হর 3 যোগ লব 2। তাহলে আমাদের কত হবে? 6 যোগ 2 সমান 3-এর 8। এভাবে আমরা 1 সমস্ত 2-এর 1 লিখতে পারি। 1 সমস্ত 2-এর 1 সমান হর নিচে থাকবে পূর্ণ সংখ্যা 1 গুণ হর 2 যোগ লব 1 সমান কত হবে? 2 কে 2 যোগ 1 সমান কত হলো? 3। প্রিয় শিক্ষার্থীরা, একদম ইজি ব্যাপার না? খুবই সহজ। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং দেখো, আশা করি এই অঙ্কগুলো তোমাদের করতে কোনো সমস্যা হবে না। এবারে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করব। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। সেটাকে কিভাবে করা যায়? যেমন 8-এর 17 আছে, আবার ধরো 5-এর 13, আবার ধরো 7-এর 20। এই ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোকে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এক্ষেত্রে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে? এই হর দিয়ে লবকে ভাগ করতে হবে। হরের সাথে যে লব থাকে সেই হর দিয়ে লবকে আমরা ভাগ করব। যেমন এখানে আছে 8-এর 17, আমরা লিখব এখানে 8কে আমরা 17কে আমরা 8 দিয়ে ভাগ করব, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয়? 8 17-এর ভিতরে কয়বার যায়? একটু নামতে পারো, 8-এ নামতে পারো। 8 × 8, 8 × 2 = 16। তাহলে আমাকে 8 × 2 = 16, যদি আমি 3 বার নিই তাহলে 24 হয়ে যাবে। তো 24 হলে তো এখানে আছে 17, তাতে হবে না। তাহলে হবে কত? 2 বার যাবে। তাহলে আমার বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি মিশ্র ভগ্নাংশ? নিয়ম হলো এই হর যেটা আছে, যেটা ভাজক, সেটাকে আমরা নিচেই লিখবো, আর এখানে যে ভাগশেষ থাকে এটা কোথায় লিখবো? এটাকে লিখবো উপরে। তারপরে আমরা এখানে 1 লিখবো, 0। 1 কিভাবে হলো? আমরা সাধারণত ভাগফলে যেটা থাকে ওটাকে ভাজক দিয়ে গুণ করি। গুণ করার পরে যে ভাগফল হয় সেটাকে আমরা এভাবে লিখি। তাহলে এটাকে 8-এর 1কে 8 দিয়ে গুণ করলে 1 হয়, এভাবে আমরা লিখলাম। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ কোনটা হলো? এটা। অতএব আমরা লিখব 8-এর 17 সমান 2 সমস্ত 8-এর 1। এটা হলো আমাদের একটা। এরপরে আমরা যদি 2 নম্বরটা লিখি তাহলে কি হবে দেখো।
5 এর 13 এখানে 5/13 5 দুগুণে 10 থাকে কত 3। তাহলে আমরা কি করব, এই ভাজকটা নিচে লিখব, 3 উপরে লিখব, এখানে 3 লিখব, 0। আমরা লিখব অতএব 5 এর 13 সমান 2 সমস্ত 5 এর 3। প্রিয় শিক্ষার্থীরা, কোনো সমস্যা আছে তোমাদের? আশা করি কোনো সমস্যা নেই। তোমরা একটু মনোযোগ সহকারে জিনিসগুলো লক্ষ্য রাখবে এবং তোমার পাঠ্যপুস্তকে যে অঙ্কগুলো আছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো এবং অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। সেক্ষেত্রে তোমরা এভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার অর্থাৎ ভগ্নাংশের যে হর এবং লব আছে, আমরা সেই হর এবং লবকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে, বা অর্থাৎ ভগ্নাংশের হর এবং লবকে যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করে লেখা যায়, এটাকে বলে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ। যেমন আমাদের এখানে আছে 14/21, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। 21কে আমরা লিখতে পারি 3 গুণ 7, আবার 14কে লিখতে পারি 2 গুণ 7। তাহলে আমার কত দাঁড়ালো, উপরে 7 আছে, নিচে 7 আছে। এটাকে আমরা কেটে ভাগ করে লিখতে পারি 2 এর 3। এটাই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো। আবার ধরো আছে কত 12 এর 8, আমরা 8কে 2 গুণ 2 গুণ 2 লিখতে পারি। আবার 12কে লিখতে পারি 2 গুণ 3, এভাবে আমরা লিখতে পারি। এটা লেখারও নিয়ম আছে, তোমরা এভাবে ভাগ করে নিতে পারো। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, এভাবে 2 গুণ 3। আবার 12কে লিখতে পারি 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2 দিয়ে ভাগ করলে 3। এভাবে আমরা লিখতে পারি 2 গুণ 3, যেটা আমি এভাবে লিখেছি। এখন দেখো এখানে 2 কাটা যায়, এই 2 কাটা যায়, আমার থাকে কত 3 এর 2। এবারে দেখো আমাদের আছে 15 এর 9, এটাকে আমরা কি করতে পারি, 9কে আমরা 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 3 হয়, 15কে 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 5 হয়, কেটে দেই, থাকে কত 5 এর 3। আবার আছে 40 এর 24, 24কে আমরা এভাবে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হয় 12, আবার 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে আবার কত দাঁড়ালো 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 40কে আমরা 2 দিয়ে ভাগ করলে 20, আবার 2 দিয়ে ভাগ করলে 10, আবার 2 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এখন আমরা কাটাকাটি করবো, একটা 2 কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, তাহলে আমাদের থাকে কত 5 এর 3। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তোমরা যখন উপরে উঠবা অথবা তোমাদের ক্লাসে বিভিন্ন অঙ্ক আছে, প্রশ্নের অঙ্ক, এভাবে আমাদের লঘিষ্ঠ আকারে লিখে তারপরে প্রকাশ করতে হয়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবং আজকে আমি তোমাদের ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশে কি অংশ থাকে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে প্রকাশ করা যায় এ সম্পর্কে আলোচনা করলাম। আমার পরবর্তী ক্লাসে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং ভগ্নাংশের প্রশ্নের অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে এখানেই বিদায় করছি। খোদা হাফেজ।